কালো মখমলের মতো মহাকাশের বুকে এসে চলেছে অ্যাভালন। তার পেটের ভেতরে ঘুমন্ত সভ্যতার বীজ। ৫,০০০ যাত্রী আর ২৫৮ জন ক্রু সদস্য। তাদের গন্তব্য হোমস্টেড 2, এক নতুন পৃথিবীর নতুন আশা। কিন্তু সেই আশার আলো দেখতে এখনো ১২০ বছর দীর্ঘ অপেক্ষা। হাইবারনেশন পরের শীতল আলিঙ্গনে তারা সবাই ঘুমন্ত। সময় যেখানে থমকে গেছে, বয়স যেখানে বাড়ার অনুমতি পায়নি, ভাবলেই শিহরণ জাগে। কেমন হবে সেই নতুন সকাল যখন এই ঘুমন্ত পুরী জেগে উঠবে এক অচেনা নক্ষত্রের আলোয়। তো আজকে নিয়ে এসেছি ২০১৬ সালে সাই-ফাই অ্যাডভেঞ্চার মুভি প্যাসেঞ্জার নিয়ে। অ্যাভালন যখন তার যাত্রাপথে ৩০ বছর পার করেছে, মহাজাগতিক নিরাপত্তা ভেদ করে এক বিশাল গ্রহাণু বা অ্যাস্টেরয়েড সজোরে ধাক্কা মারল তার শরীরে। ধাতব আর্তনাদে কেঁপে উঠল পুরো যান। ভেতরে ঘুমন্ত যাত্রীরা টেরও পেল না এই আকস্মিক আঘাতের। যানটি দ্রুত নিজেকে সামলে নিল, কিন্তু নিয়তির এক অদ্ভুত খেয়ালে একটি হাইবারনেশন পডের বাঁধন গেল আগলা হয়ে। সেই পডের ভেতরে ছিলেন জিম প্রেস্টন, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। চোখে একটা স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন নতুন ঠিকানায়। চোখ মেলতেই জিমের কানে ভেসে এলো যান্ত্রিক স্বর, অভিনন্দন, ১২০ বছরের যাত্রা সম্পন্ন, আর মাত্র ৪ মাস। তারপরই হোমস্টেড 2 এর মাটি স্পর্শ করবে আপনার পা। জিমের ক্লান্ত শরীরে বয়ে গেল আনন্দের শিহরণ। যাক, অবশেষে পৌঁছানো গেল। ভাবলো নিশ্চয়ই বাকিরাও জেগে উঠেছে, কিন্তু সে জানতো না এই বার্তা এক নিষ্ঠুর পরিহাস। মহাজাগতিক ঘড়িতে তখনও ৯০ বছর বাকি। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে বিশ্রাম নিল জিম। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙলো, এক অদ্ভুত নীরবতা তাকে ঘিরে ধরলো। করিডোর ধরে হাঁটতে লাগলো সে, মুখে এক চিলতে হাসি। ভাবছিল এখনই দেখা হবে সহযাত্রীদের সাথে, কিন্তু কোথায় কে? যত এগোয় নীরবতা ততই গ্রাস করে তাকে। বিশাল ডাইনিং হল ফাঁকা, বিনোদন কেন্দ্র জনশূন্য। জিমের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। একটা শীতল স্রোত বয়ে গেল সিট দাঁড়াবে। কি হয়েছে? সবাই কোথায়? পাগলের মতো পুরো যান চষে ফেললো সে, প্রতিটি কোণ, প্রতিটি দরজা। অবশেষে এক কন্ট্রোল প্যানেলের সামনে দাঁড়িয়ে সে আবিষ্কার করলো ভয়ঙ্কর সত্যটা। একটা যান্ত্রিক ত্রুটি তার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে ৯০ বছরের ঘুম। সে একা, সম্পূর্ণ একা এই বিশাল মহাকাশ জানে। যে বার্তা সে শুনেছিল সেটা ছিল একটা স্বয়ংক্রিয় প্রি রেকর্ডেড বার্তা, যা প্রতিটি পড খোলার সাথে সাথেই বেজে ওঠে। হতাশা যেন কালো মেঘের মতো ছেয়ে ফেলল জিমের মন। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস। জিমের সঙ্গী বলতে কেবলই একাকিত্ব আর ভারী দীর্ঘশ্বাস। প্রতিটি মুহূর্ত যেন একটা শতাব্দীর মতো দীর্ঘ। সে চিৎকার করে কাঁদে, কিন্তু তার আর্তনাদ শোনার মতো কেউ নেই। একদিন ঘুরতে ঘুরতে তার চোখ পড়ল এক বারের দিকে। কাউন্টারের ওপাশে দাঁড়িয়ে এক বারটেন্ডার, পরিপাটি পোশাকে। জিমের মৃতপ্রায় হৃদয়ে যেন প্রাণের সঞ্চার হলো। দৌড়ে গেল সে। আপনি এখানে? হাঁপাতে হাঁপাতে বলল জিম। বারটেন্ডার মৃদু হেসে নিজের পরিচয় দিল, আর্থার। কিন্তু কয়েক মুহূর্তের আলাপে জিমের মুখের হাসি মিলিয়ে গেল। আর্থার মানুষ নয়, সে এক অনুভূতিপ্রবণ রোবট। জিমের ভেতরটা আবার খালি হয়ে গেল। এই বিশাল জানে সে সত্যিই একা। মনকে শক্ত করে জিম ঠিক করলো, যেভাবেই হোক তাকে আবার হাইবারনেশন পডে ফিরতে হবে। সে পৃথিবীর কন্ট্রোল রুমে বার্তা পাঠালো, আকুতি জানালো সাহায্যের জন্য, কিন্তু উত্তর যা এলো তা আরো মর্মান্তিক। তার বার্তা পৃথিবীতে পৌঁছাতেই লাগবে ১৯ বছর, আর উত্তর আসতে আরো ৫৫ বছর। অর্থাৎ সাহায্য যখন আসবে তখন তার জীবনের আর কিছুই অবশিষ্ট থাকবে না। শেষ আশা নিয়ে সে ছুটল ক্রু মেম্বারদের কেবিনের দিকে, যদি তাদের কাউকে জাগানো যায়। কিন্তু দুর্ভেদ্য এক দরজা পথ আগলে দাঁড়াল। হাই সিকিউরিটিতে মোড়া সেই দরজা খোলা শুধু কঠিন নয়, এক কথায় অসম্ভব। জিমের সব আশা ধূলিসাৎ হয়ে গেল। ক্লান্ত পরাজিত জিম আবার ফিরে এলো আর্থারের কাছে। আর্থারের যান্ত্রিক কিন্তু সহানুভূতিশীল কথায় সে যেন একটু সান্ত্বনা খুঁজে পেল। আর্থার একদিন বলল, যা আমাদের নাগালের বাইরে তার জন্য হাহুতাশ করে লাভ কি? যা আছে তা নিয়েই সুখী থাকার চেষ্টা করা উচিত। কথাটা জিমের মনে ধরল। সে ঠিক করলো এই নিঃসঙ্গ জীবনকেই সে উপভোগ করবে। তার কেবিনটা ছিল সাধারণ মানের, ডিসকাউন্টে কেনা টিকিটের ফসল। নিজের ইঞ্জিনিয়ারিং বুদ্ধি কাজে লাগিয়ে সে খুলে ফেললো এক ফার্স্ট ক্লাস স্যুট। বিলাসবহুল সেই ঘরে এসে তার মনটা একটু ভালো হলো। দিনগুলো কাটতে লাগলো নাচ, গান, খেলা আর ভার্চুয়াল রিয়েলিটির জগতে। কিন্তু এই কৃত্রিম আনন্দ কতদিন আর ভালো লাগে? একঘেয়েমি আবার তাকে গ্রাস করলো। সে আবার মরিয়া হয়ে উঠলো ক্রু মেম্বারদের ঘরের দরজা ভাঙার জন্য। যদি কাউকে জাগানো যায়, যদি আবার স্লিপিং চেম্বারে গিয়ে ঘুমানো যায়। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো। কখনো কখনো স্পেস স্যুট পরে সে বেরিয়ে পড়তো যানের বাইরে। অনন্ত মহাকাশের দিকে তাকিয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। শূন্যে ভেসে বেড়ানো নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে তার মনে হতো সেও যেন তাদের মতোই একা, সঙ্গীহীন। ধীরে ধীরে সবকিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেললো জিম। মদের নেশায় নিজেকে ডুবিয়ে দিতে চাইলো। এইভাবেই একটা বছর কেটে গেল। জিমের মনটা তখন আরো বিধ্বস্ত, আরো ভঙ্গুর। একদিন সে চরম সিদ্ধান্ত নিয়ে
ফেললো, আত্মহত্যা করবে। স্প্রে শুট পরে সে যখন জানের বাইরে ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে কিসের এক অমোঘ টানে সে পিছিয়ে এলো। হয়তো জীবনের প্রতি তখনও কোথাও একটু মায়া অবশিষ্ট ছিল, অথবা মৃত্যুর ভয় তাকে গ্রাস করেছিল। ক্লান্ত পায়ে ফিরে আসার পথে যাত্রীদের হাইবারনেশন পডগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখ আটকে গেল একটি পডের দিকে। কাছের ওপারে ঘুমিয়ে আছে এক অপরূপা তরুণী, অরোরা। জিম যেন সম্মোহিত হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন সে অরোরার পডের সামনে এসে দাঁড়াতো, তার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলো। জানতে পারলো অরোরা একজন লেখিকা, হোম স্টেট 2 তে যাচ্ছে নতুন লেখার রসদ জোগাড় করতে। জিম তার লেখা বইগুলো পড়তে শুরু করলো। অরোরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতো সে। নিজের সব কষ্ট, সব একাকিত্বের কথা উজাড় করে দিত। ধীরে ধীরে নিজের অজান্তেই জিম অরোরার প্রেমে পড়ে গেল। এক তীব্র ইচ্ছা তার মনের ভেতরটা তোলপাড় করতে লাগলো। যদি অরোরা জেগে উঠত, যদি তার এই নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী থাকতো। কিন্তু পরক্ষণেই তার বিবেক বাধা দিল। সে যদি অরোরাকে জাগিয়ে তোলে, তবে তার জীবনটাও তো নষ্ট হয়ে যাবে। সে কি নিজের স্বার্থের জন্য আর একটা জীবন নষ্ট করবে? মন বলছিল জাগিয়ে তোলো অরোরাকে, বিবেক বলছিল না, এটা অন্যায়। একদিন সে আর্থারের সাথে এই বিষয়ে কথা বলল। আর্থারের রোবোটিক মস্তিষ্কে এই জটিল মানবিক অনুভূতিগুলো বোঝার ক্ষমতা ছিল না। সে কেবল ডেটা বিশ্লেষণ করে মতামত দিল। অনেক দ্বিধা, অনেক অন্তর্দ্বন্দ্বের পর জিম এক কঠিন সিদ্ধান্তে পৌঁছালো। সে অরোরাকে জাগাবে, কিন্তু তার আগে আর্থারকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল এই ঘটনার কথা সে যেন অরোরাকে কোনোদিন না জানায়। তো এরপর হাইবারনেশন পডের কারিগরি দিকগুলো নিয়ে পড়াশোনা শুরু করলো জিম। কয়েকটা নির্ঘুম রাতের পর সে জেনে গেল কিভাবে পডে ত্রুটি তৈরি করতে হয়। একদিন কাঁপা কাঁপা হাতে সে অরোরার পডে একটা সূক্ষ্ম কারসাজি করলো। তারপর দ্রুত সেখান থেকে সরে গেল, নিজের কেবিনে গিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর অরোরার ঘুম ভাঙলো। তার অভিজ্ঞতাও হলো জিমের মতোই, সেই একই স্বয়ংক্রিয় বার্তা, সেই একই প্রাথমিক উচ্ছ্বাস। কিন্তু যখন সে বিশাল জানে একা একা ঘুরতে লাগলো, তার বুকের ভেতরটাও অজানা আশঙ্কায় ঢিপ ঢিপ করতে শুরু করলো। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো জিম। এমন ভাবে কথা বলতে লাগলো যেন সে অরোরাকে এই প্রথম দেখছে। কথায় কথায় জানালো তাদের যাত্রা শেষ হতে এখনো 89 বছর বাকি। আর জিম জানালো তার পটও খারাপ হয়ে গিয়েছিল, আর সে গত 1 বছর ধরে এই জানে একা। অরোরার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সেও পাগলের মতো ছোটাছুটি করলো, পুরো মেম্বারদের কেবিনের দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ফল হলো একই, হতাশা। টিম তাকে বুঝালো এই চেষ্টা সেও করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। ধীরে ধীরে অরোরা বাস্তবতাকে মেনে নিতে শিখলো। তার লেখক সত্তা আবার জেগে উঠলো। সে ঠিক করলো এই অবিশ্বাস্য জীবন নিয়ে সে একটা বই লিখবে। তার মৃত্যুর পর যখন বাকিরা জাগবে, তখন তারা জানতে পারবে তাদের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা। জিমের সাথে কথা বলে তার অভিজ্ঞতাগুলোও সে তার বইতে তুলে ধরতে চাইলো। একসাথে সময় কাটাতে কাটাতে জিম আর অরোরার মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হলো। জিমের চোখে মুখে ফুটে উঠতো অনাবিল আনন্দ, কারণ এখন আর সে একা নয়। আর অরোরাও বুঝতে পারছিল জিম তাকে কতটা আগলে রাখে। তারা একসাথে সিনেমা দেখতো, গেম খেলতো, কখনো কখনো জিম গিটার বাজিয়ে গান শোনাতো। অরোরা মুগ্ধ হয়ে শুনতো। একদিন জিম জানতে পারলো আজ অরোরার জন্মদিন। সুযোগটা কাজে লাগাতে দেরি করলো না সে। অরোরাকে একটা সুন্দর ডেটের প্রস্তাব দিল। অরোরাও হাসি মুখে রাজি হয়ে গেল। জিম নিজের হাতে একটা ছোট্ট কেক তৈরি করলো, পুরো কেবিনটা সাজালো আলো দিয়ে। তারপর সে অরোরাকে স্পেস স্যুট পরিয়ে নিয়ে গেল জানের বাইরে। অনন্ত নক্ষত্র খচিত মহাকাশের সেই অপরূপ দৃশ্য দেখে অরোরা বাকরুদ্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। ফিসফিস করে বলল, আমার জীবনে এর চেয়ে সুন্দর কিছু আমি দেখিনি জিম, এটাই আমার সেরা জন্মদিন। সেই রাতে তারা একে অপরের আরো কাছে এলো। তাদের বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে তা তারা নিজেরাই টের পায়নি। দিনগুলো স্বপ্নের মতো কাটতে লাগলো। তাদের ভালোবাসা আরো গভীর হলো। জিম ঠিক করলো সে অরোরাকে বিয়ের প্রস্তাব দেবে। সে কথা সে আর্থারকে জানাতেই ঘটলো বিপত্তি। কথায় কথায় আর্থারের সামনে জিম বলেছিল, আর্থার, এখন আমার আর অরোরার মধ্যে কোনো লুকোচাপা নেই। রোবট আর্থার এই কথার আক্ষরিক অর্থ ধরে নিয়ে অরোরার সামনেই বলে ফেললো, জানো অরোরা, জিমি কিন্তু তোমাকে হাইবারনেশন পড থেকে জাগিয়েছিল। এটা নিশ্চয়ই তোমাকে বলেছেও। কথাটা শোনার সাথে সাথেই অরোরার পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তার ভালোবাসার মানুষটা এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো। ক্রোধে, দুঃখে, অভিমানে সে দিশেহারা হয়ে গেল। জিমকে সে কঠোর ভাষায় তিরস্কার করলো, এমনকি গায়েও হাত তুললো। তুমি নিজের স্বার্থের জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, আমি তোমার মুখও দেখতে চাই না। কান্নায় ভেঙে পড়লো অরোরা। তারপর থেকে তারা আলাদা থাকতে শুরু করলো। জিম হাজার চেষ্টা করেও অরোরার মন গলাতে পারলো না। তার ক্ষমা প্রার্থনার কোনো মূল্যই রইল না অরোরার কাছে। জিমের পৃথিবীটা আবার আগের মতোই অন্ধকার হয়ে গেল। এরই মাঝে সে জানের ভেতরে একটা ছোট্ট চারা গাছ পুঁতেছিল। রোজ তাতে জল দিত, যত্ন নিত। এভাবে আরো একটা বছর কেটে গেল। একদিন হঠাৎই তারা দুইজনেই এক অপরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। চমকে উঠে তারা ছুটে গেল হলের দিকে। দেখলো একজন ক্রু মেম্বার দাঁড়িয়ে আছেন আর জানের মধ্যে লাগানো গাছ দেখে অবাক হচ্ছেন। তার নাম গাস। গাছের সাথে কথা বলে তারা জানতে পারলো 2 বছর আগে অ্যাস্ট্রয়েডের ধাক্কায় শুধু জিমের পডই নয়, জানের মূল ডায়াগনস্টিক সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সেই কারণেই ধীরে ধীরে জানের বিভিন্ন অংশে গন্ডগোল দেখা দিচ্ছে।
গাছ তাদের কন্ট্রোল রুমে নিয়ে গেল, বোঝালো এখন সব সমস্যা ম্যানুয়ালি ঠিক করতে হবে। কথা বলতে বলতেই হঠাৎই যানের ভেতরে জিরো গ্র্যাভিটি অবস্থা তৈরি হলো, সবকিছু ভাসতে শুরু করলো। সেই সময় অরোরা সুইমিং পুলে সাঁতার কাটছিল। জল আর সে একসাথে শূন্যে ভাসতে লাগলো। এক ভয়ঙ্কর সুন্দর কিন্তু আতঙ্কজনক দৃশ্য। সবাই বুঝতে পারলো পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। কন্ট্রোল রুমে ফিরে তারা দেখলো জানের অবস্থা আরো খারাপ, হয়তো কোথাও বড়সড় কোনো ফুটো হয়েছে। এরই মধ্যে গাছ হঠাৎই অসুস্থ হয়ে পড়ে গেল। হিলিং মেশিনে তাকে পরীক্ষা করে জানা গেল তার শরীরে বাসা বেঁধেছে 612টি রোগ। হাইবারনেশন পটের দীর্ঘমেয়াদী ত্রুটির কারণেই এই অবস্থা। গাছ বুঝতে পারলো তার সময় ফুরিয়ে এসেছে। সে তার আইডি কার্ডটা জিম আর অরোরার হাতে দিয়ে বলল, আমার আর বেশি সময় নেই, এই কার্ড দিয়ে তোমরা জানের যে কোনো জায়গায় যেতে পারবে, সবকিছুর অ্যাক্সেস পাবে। এইটুকু বলেই মৃত্যুর কোলে ঢলে পড়ল গাছ। গাছের মৃত্যুর পর জানের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। লাল সতর্কতাবাতি জ্বলছে আর নিভছে। তারা জানতে পারলো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেন্টিলেশন সিস্টেম গন্ডগোল হয়েছে। রিঅ্যাক্টর অতিরিক্ত গরম হয়ে উঠেছে আর ভেন্টের দরজাটা আটকে গেছে। যদি শিগগিরই দরজাটা খোলা না যায় তাহলে পুরো অ্যাভালন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হবে। কোনো ক্রু মেম্বারকে জাগানোর মতো সময়ও তাদের হাতে নেই। জিম ঠিক করলো সে নিজে স্পেস স্যুট পরে বাইরে গিয়ে দরজাটা খুলবে। অরোরা জানতো এই কাজে প্রাণের ঝুঁকি আছে। ভয়ের মধ্যেও তাদের দুজনের মধ্যকার বরফ গলতে শুরু করলো। বাইরে গিয়ে জিম দেখলো দরজাটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। একবার খুললে সেটাকে ধরে রাখতে হবে, না হলে আবার বন্ধ হয়ে যাবে আর সেই উত্তপ্ত বাষ্প সরাসরি তার শরীরের ওপর এসে পড়বে। তবুও জিম রাজি। অরোরাকে সে নির্দেশ দিল দরজা খোলার জন্য। কম্পিত হাতে অরোরা সুইচ টিপলো। দরজা খুলতেই আগুনের হলকার মতো উত্তপ্ত বাষ্প জিমের স্পেস স্যুটের উপর আশ্রে পড়লো। তার স্যুট গলতে শুরু করলো, কিন্তু জিম দাঁতে দাঁত চেপে দরজাটা ধরে রাখলো যতক্ষণ না সব বাষ্প বেরিয়ে যায়। অবশেষে এক প্রচন্ড বিস্ফোরণের মতো বাষ্প বেরিয়ে গেল আর সেই ধাক্কায় জিমের শরীরটা অ্যাভালন থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে গেল মহাকাশের অতল অন্ধকারে। তার লাইফ লাইন ছিঁড়ে গেছে। অরোরা দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য। এক মুহূর্ত দেরি না করে সেও স্পেস স্যুট পরে ছুটে গেল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে জিমকে টেনে আনলো জানের ভেতরে। হিলিং মেশিনে জিমকে ঢুকিয়ে মরিয়া হয়ে চেষ্টা করতে লাগলো তাকে বাঁচানোর। মেশিনের স্ক্রিনে ভেসে উঠলো লাইফ সায়েন্স 0। জিম মারা গেছে। অরোরা কান্নায় ভেঙে পড়লো, কিন্তু হাল ছাড়লো না। একের পর এক প্রোটোকল প্রয়োগ করতে লাগলো সে। হঠাৎ অরোরার মনে পড়ে গেল ক্যাপ্টেন গাসের আইডি কার্ডের কথা। ক্যাপ্টেন গাস বলেছিল এই আইডি কার্ড দিয়ে যে কোনো সিস্টেম অ্যাক্সেস করা যাবে। অরোরা সেই আইডি কার্ডের অ্যাক্সেস দিয়ে উচ্চ মার্গের প্রোটোকল প্রয়োগ করতে লাগলো। আর তারপর এক অবিশ্বাস্য মুহূর্তে জিমের দেহে প্রাণ ফিরে এলো। অরোরা জিমকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। গাসের সৎকার করলো তারা দুজনে মিলে। কিছুদিন পর জিম হিলিং মেশিনটা নিয়ে অনেক গবেষণা করলো। একদিন সে অরোরাকে বলল, আমি এই হিলিং মেশিনটাকে একটা অস্থায়ী হাইবারনেশন পডে রূপান্তরিত করতে পারবো। তুমি চাইলে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। 88 বছর পর তুমি সবার সাথেই হোমস্টেড 2-তে পৌঁছাবে। অরোরা ছলছল চোখে জিজ্ঞেস করলো, আর তোমার কি হবে? মেশিন তো একটাই। জিম ম্লান হেসে বলল, আমি এখানেই থাকবো। আমিই তোমাকে জাগিয়েছিলাম। আমার ভুলের জন্যই তোমার এই অবস্থা। এর প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। সে আবার অরোরার কাছে ক্ষমা চাইল। অরোরা জিমের হাতটা শক্ত করে ধরল। তার চোখে জল। সে বলল, না জিম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার জীবনটা হয়তো তোমার জন্য অন্যরকম হয়ে গেছে, কিন্তু এই জীবনে তুমি আছো। আমরা একসাথেই থাকবো এখানেই, এই অ্যাভালনে। তারা দুইজনে আবার নতুন করে জীবন শুরু করলো। তাদের ভালোবাসায় আর কোনো খাদ রইল না। 88 বছর পর অ্যাভালনের বাকি যাত্রীরা একে একে জেগে উঠল। তাদের ঘুম ভাঙলো এক নতুন সৌরজগতে। হোমস্টেড 2 আর মাত্র 4 মাসের দূরত্বে। কিন্তু যান থেকে বেরিয়ে তারা যা দেখলো তাতে তাদের বিস্ময়ের সীমা রইল না। পুরো অ্যাভালন যেন এক সবুজ অরণ্য। জিমের লাগানো সেই ছোট্ট চারা গাছ এখন সেখানে ফলে ফুলে ভরা অসংখ্য গাছপালা, লতানো গুল্ম। পাখিরা কিচিরমিচির করছে, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। যাত্রীরা যখন এই অবিশ্বাস্য দৃশ্য দেখছিল তখন তাদের কানে ভেসে এলো অরোরার কণ্ঠস্বর, একটা রেকর্ডিং। অরোরা তার লেখা বইটি পড়ে শোনাচ্ছে। সেই বইতে লেখা আছে জিম আর তার ভালোবাসার কথা, তাদের সংগ্রামের কথা, তাদের নিঃসঙ্গ অথচ পরিপূর্ণ জীবনের কথা। কিভাবে তারা দুজনে মিলে এই বিশাল যানটিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল তারই রোমাঞ্চকর বিবরণ। জিম আর অরোরা আজ আর বেঁচে নেই, কিন্তু তাদের ভালোবাসা আর আত্মত্যাগের কাহিনী বেঁচে রইল অ্যাভালনের বুকে। তাদের গড়ে তোলা সেই ছোট্ট পৃথিবীটাই যেন হয়ে উঠল হোমস্টেড 2-তে পৌঁছানোর আগে যাত্রীদের জন্য এক অপ্রত্যাশিত উপহার। আর এইভাবেই মহাজাগতিক নিঃসঙ্গতার মাঝে ফুটে ওঠা এক অসমাপ্ত প্রেমের গল্প মহাকালের বুকে লেখা হয়ে গেল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটির IMDb রেটিং 7.0 আউট অফ 10। সাইফাই বাংলা চ্যানেলে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।